দেখা যায় ঠিকঠাক? পড়ো তো একদম শুরু থেকে। ওয়ান হচ্ছে কি 1 hour বুঝেছেন? 1 আওয়ার। 1 hour ফিজিক্স, তারপর আইসিটি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, আমাদের যদি তার সাথে একটু বেশি পড়তে হয় পড়বো, সমস্যা নাই। ঠিক আছে, বাট মিনিমাম এতটুকু হচ্ছে আমরা ও ইনশাল্লাহ। 0.5 hour। আমরা এখন থেকে প্রতিদিন মিনিমাম, যেদিন আসবো মিনিমাম 30 মিনিট আইসিটি পড়বো, মিনিমাম 1 ঘন্টা ফিজিক্স পড়বো, হ্যাঁ? আইসিটিটা নয়তো পিছিয়ে যাবো। নতুন কেন? আমরা ওই যে যে মডেলে ছিলাম যে বৃহস্পতিবারে আইসিটি পড়বো, তো মডেলটা খুব একটা হেল্পফুল। তো দেখা যায় বৃহস্পতিবার পড়া হচ্ছে না, আইসিটি পিছিয়ে যাচ্ছে। আপাতত এটা ট্রাই করে দেখি, তারপর এটাতে ফিজিক্স আইসিটি একসাথে হবে। ইন দ্য মিনটাইম যদি একসাথে বেটার কোনো অ্যাপ্রোচ থাকে আমরা ওই দিকে যাবো না, সমস্যা নেই। ওকে, দেখো এই চ্যাপ্টারের প্রথম পার্টটা হচ্ছে এটা। একটা চার্জ যখন একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে মুভ করে, তখন ওখানে কি কি হয়? এখানে সে বাধার সম্মুখীন হয়, রেজিস্ট্যান্স নিয়ে অ্যানালাইসিস করতে হয়, হিট উৎপন্ন হয়, হিট ক্যালকুলেট করতে পারতে হয়, রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হয় লেংথের সাথে, তারপর হচ্ছে ক্ষেত্রফলের সাথে, এগুলো আমরা সব দেখে নিচ্ছি। এটা ছিল প্রথম পার্ট এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ছিল হচ্ছে সিম্পল সার্কিট অ্যানালাইসিস। একটা সিম্পল সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট যায়, আই আসে, ওইটার মধ্যে রেজিস্ট্যান্স থাকে, ওই সার্কিটের দুটো টার্মিনালের বিভব পার্থক্য থাকে। সিম্পল সার্কিট বলতে জাস্ট একটা ওয়্যার, ঠিক আছে, দুটো টার্মিনালে বাসার উপরে বিভব পার্থক্য অ্যাপ্লাই করছিলাম, তাই না? এন্ড দেন ওখানে হিট উৎপন্ন হয় ওই সার্কিটের, ওই সার্কিটের ভেতরে যে যন্ত্রটা থাকে, যে রোধটা থাকে বা পাওয়ার থাকে, ওইটার কনজিউমড এনার্জি ক্যালকুলেট করছি, অ্যান্ড ইলেকট্রিক বিল ক্যালকুলেট করা শিখছি, তাই না? এই তো, এটা ছিল সেকেন্ড পার্ট, সিম্পল সার্কিট অ্যানালাইসিস। খুব সহজ ছিল। আজকে আমরা কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস শুরু করব। এটাকে দুইটা পার্টে করব। প্রথম পার্টে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিসের জন্য আমাদেরকে যে অ্যাডভান্সড অ্যাপ্রোচ গুলো অথবা ফর্মুলা গুলো শিখতে হয়, এগুলো শিখবো। ওরা কারা? কার্শফস ল, ক্যাভিএল, গ্যাসিয়াল, ভিডিআর সিডিআর শিখতে হবে, ভোল্টেজ ডিভাইডার রোল, কারেন্ট ডিভাইডার রোল। আমি কি দুইটা নিয়ে বলছি অলরেডি? ভিডিআর সিডিআর পড়াইছে না? নামগুলো বলছেন বাট মানে ডিটেলস বলি। ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করাইছে না? হয়তো বা পড়ছি এটার নাম এটা আমার একটা আচ্ছা, খেয়াল নেই। তুমি খুব দ্রুত ভুলে যাও।
এটা আমাদের লাস্ট ক্লাস ছিল। ফাইভ, ফোর, জিডিআর সেটা তোমাকে দেখাইছি। এই যে উপরে এখানে লেখা দরকার ছিল জিডিআর সিরিয়াল, ব্যাপারটা মনে পড়ে কিনা? মনে আছে। এই যে সিরিয়াল কারেন্ট যাচ্ছে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। মেইন কারেন্ট, এটা একটা ব্রাঞ্চ কারেন্ট, এটা আরেকটা ব্রাঞ্চ কারেন্ট। প্রথম ব্রাঞ্চ কারেন্টটা এখানে সব ডিটেইলস করছে, এখানে ভোল্টেজ ডিভাইডেড হবে, টোটাল ভোল্টেজটা এখানে একটা অংশ ড্রপ হবে, এখানে একটা অংশ ড্রপ হবে। প্রথমটাতে কতটুকু ড্রপ হবে, দ্বিতীয়টাতে কতটুকু হবে। তার মানে ভিডিআর সিরিয়ালও আমাদের দেখা হয়েছে, আবার যদি দেখাই দেয় দেখাবো, সমস্যা নেই। তখন বলে নিয়েছিলাম না যে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিসের এই দুইটা রুল আমরা আগে দেখে নিতেছি ইজি হওয়ার জন্য। এখন লাগবে, অনেক বেশি লাগবে, ভিডিআর সিরিয়াল ছাড়া আমরা আগাইতেই পারবো। তো কমপ্লেক্স সার্কিটকে সহজ করে অ্যানালাইজ করার জন্য অ্যাডভান্স যেই দুইটা রুল শিখতে হয়, ডিভাইডার রুল আর হচ্ছে কারশফস ল, এই দুইটা আছে। দেখে এই দুইটাকে আমরা কমপ্লেক্স সার্কিটে অ্যাপ্লাই করব, সিম্পল সার্কিটে অ্যাপ্লাই করব, এইটা নিশ্চিত করার জন্য যাতে আমরা এই দুইটা নিয়ম খুব ভালো করে বুঝি। বুঝছো? যখন আমরা একদম নিশ্চিত হয়ে যাব যে হ্যাঁ এবার আমি কেসিএল, কেভিএল, ভিডিআর সিরিয়াল খুব ভালো করে বুঝি, তখন আমরা পরের ক্লাসে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস টুকু যাবো, ওখানে খুবই বড় বড় অনেক কমপ্লেক্স কমপ্লেক্স সার্কিট অ্যানালাইজ করবো। ঠিক আছে, লাস্ট আমাদের আর একটা ক্লাস লাগবে, এটা নেক্সট উইকে, নেক্সট ক্লাসে, তারপরে ক্লাসে এটা বুঝছে মিটার গুলো আছে, পয়েন্টশো মিটার, মিটার বক্স, অ্যামিটার, গ্যালভানোমিটার, শান্ট আছে, ওইগুলো একটা ক্লাসে কথা হয়ে যাবে। তো আমি যে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস করবো, কমপ্লেক্স সার্কিটকে ওহমস ল দিয়েও চাইলে অ্যানালাইজ করা যায়, বাট সেই ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স হয় বা অনেক বেশি লেংদি হয়, টাইম কনজিউমিং। আমরা সেটাও দেখবো ওহমস ল অ্যাপ্লাই করলে একটা সার্কিট কেমন সলভ হয়, কেভিএল কেসিএল অ্যাপ্লাই করলে তার চেয়ে বেটার কিভাবে সহজে সলভ, দুটার কম্পারিজন দেখবো। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা আমাদের সব জায়গাতে লাগবে, সিম্পল সার্কিট, কমপ্লেক্স সার্কিট সব জায়গাতে লাগবে। তার আগেও লাগছে না বারবার, যখন একদম
সিম্পল সার্কিট অ্যানালাইসিস করতেছে না, এখানে লাগছে। যাচ্ছে কমপ্লেক্স সার্কিট আমরা শুধুমাত্র কেভিএল কেসিএল ভিডিআর সিরিয়াল দিয়ে পারবো না। মাঝে মাঝে ওহমস ল হেল্প নিতে হবে। এই কেভিএল কেসিএল ভিডিআর সিরিয়াল এগুলো যে নতুন কিছু এরকম না, এগুলো ওহমস ল থেকে আসছে, বাট একটু ফ্লেক্সিবল। ওহমস ল কত কমপ্লেক্স সার্কিটে এত ফ্লেক্সিবল ভাবে অ্যাপ্লাই করা যায়। যাচ্ছে তাহলে আমরা কমপ্লেক্স সার্কিট সলভ করব মেইনলি কেভিএল কেসিএল ভিডিআর সিরিয়াল দিয়ে, বাট ওখানে আমাদের আগে ওহমস ল এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অনেক জায়গাতে আমাদের হেল্প করবে। এই তিনটা জিনিসের কম্বিনেশনে আমরা কমপ্লেক্স সার্কিটকে অ্যাপ্রোচ করব। কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিসে আমরা যা যা করবো তা খুব ভালো করে বোঝার জন্য এই টার্মটুকু বোঝা জরুরি, অথবা ইন আদার ওয়ার্ডস আমার বলা উচিত সার্কিট অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা ভালো করে বোঝা দরকার। অ্যানালাইসিস কথাটার অর্থ কি? স্নেহা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করছে। ওকে এই সিম্পল সার্কিট অ্যানালাইসিস 1 দেখা করছে। তোমার আমার মনে হয় আরেকটু আগে আসলে ভালো হতো, বুধবারে অথবা মঙ্গলবারে। আচ্ছা যা হোক, এই উইকে যদি তোমার ফাঁকা স্লট থাকে, আমার তো ক্যাম্পাস বন্ধ, বুঝছো? তোমাকে যদি কালকে পড়াইতে হয় আমি পড়াইতে পারবো, যদি তারপর তারপর এমনিতে আমাদের শিখবে মঙ্গলবার। এখন ওই যে বুধবারে যদি পড়াইতে তোমার যদি স্লট থাকে 5টায় পড়াইতে পারবো, বুঝছো? বৃহস্পতিবারে তো আসতেছি। আর এই শুক্রবারে আমি ঢাকা যাব না, শুক্রবারেও যদি বিকেলে 5টায় ম্যানেজ করতে পারো আমি পড়াইতে পারবো, ঠিক আছে? কলেজ জন্য যাই নাই, হুম হুম। তো সেদিন আমি তো আন্দোলন কলেজ করে যাইনি, এখন হুম। করে গেছি। আমার এখন 75% প্রযুক্তি নাই, যাদের নাই 400-এর মধ্যে 200 নেই নাই। এই আচ্ছা 200 জনকে এই 10 দিন সময় দিচ্ছে, এই 10 দিন রেগুলার যেতে হবে, তাহলে তাদের আলাদা পরীক্ষা নেবে। এখন এই 10 দিন কলেজ যাতে আজকে একদিন গেল, আমার দিন বাকি। আচ্ছা, ঠিক আছে, ডিপেন্ড করতেছে তোমার উপর। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমি পরীক্ষা তো সপ্তাহে 6 দিন, কি পরীক্ষার সাথে আছে 6 দিন। তুমি চিন্তা করে দেখো, আমি 5টা থেকে 8টা পর্যন্ত এই টাইমটুকু আমি তোমাদেরকে দিতে পারবো,
বুঝছো? প্রতিদিন যদি দিতে হয় নেক্সট শুক্রবার পর্যন্ত, তারপরে পারবে, তারপর ডিসিপ্লিন করবে আর ক্যাম্পাস খুলে ফেলবে। হ্যাঁ খুব ভালো হতো কিন্তু আমার টাইম হতেছে না। হ্যাঁ, টাইম হতেছে না। এটা তুমি দেখো চিন্তা করে তুমি ম্যানেজ করতে পারবে তুমি। সকালে কলেজ, দেখো ম্যানেজ করতে পারলে আমি জানা আমার এই ঈদের ছুটিটাতে যদিও আগানোর কথা ছিল, লাগাই ফেললাম। এক্সাম কখন কলেজে? তো পরশুদিন। পরশু কি এক্সাম? এটা আমার 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 না। কার? সবার মানে সেই দেশে যে 75% বা একটু আছে এখন আমাদের স্বাস্থ্য সেটা বাংলা দিতে পারবে না। 10 দিন পরে দিন আমার আলাদা করে নিবে রেজাল্ট করে করতে আজ কত তারিখ? সিলেবাস কি এক্সামের? বলো তো ব্রিফলি। ফিজিক্স আর সেকেন্ড পেপার হচ্ছে 1 2 3 আর ফার্স্ট পেপার হচ্ছে 5 6 5 6 7 8। আচ্ছা, এক তো আগে শেষ করে আছে নাকি? মনে আছে কিছু? হ্যাঁ, আচ্ছা। দুই তো হইলো, দুই ইনশাল্লাহ পারবা। তিন শেষ হয়ে যাবে এই বৃহস্পতিবার মধ্যে, শেষ হয়ে যাবে। তাই তো কোনো রিস্ক নাই। আইসিটি কি আছে বলো? 3.2 3.2 আর কমিশন 3.2 আমি শেষ করে দিব, কিন্তু 3.1 শেষ না করে 3.2 কেন শেষ করাবো? আচ্ছা 3.1 3.2 আমি একটু ডিফিকাল্ট হবে শেষ করো না? তোমার আইসিটি এক্সাম কবে বলো? এটি দেখতেছি। ফিজিক্স এক্সাম কবে বলো, আইসিটি এক্সাম কবে বলো? আসলে তোমার মঙ্গলবারে চলে আসা উচিত ছিল, 9 তারিখ। ওর কুচিরা ম্যাক্সিমাম 10 তারিখ। একদিকে কুচিরা আসতে বসেছে। তুমি আমার তোমার আমাদের এখন এইচএসসি এবং বাংলা অ্যাডমিশন, তুমি শোনো তোমার এইচএসসি এবং অ্যাডমিশন আইসিটি সবার লাস্টে বসে। দেখি ওকে ডেট দেখো। তোমার এইচএসসি এবং অ্যাডমিশন শেষ হওয়ার আগে পর্যন্ত তিনটা এখন তুমি উইকে একদিনের বেশি ছুটি নিতে পারবে না, সেটা ঈদ হোক আর যে ওকেশন প্রথম হোক। 3টা পরীক্ষা আমার লাস্টে নেব আমাদের। তার মানে বাংলা ইংলিশ আইসিটি এক্সাম 22 তারিখের পরে, জুলাইয়ের 7 তারিখের পরে। আইসিটি কি এই দুইটা অংশ শুধু 3.2 আর 5? ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি শিওর 3.2 আর 5 এই দুইটা শিওর? ওকে, তাহলে তো আমাদের হাতে 1 মাস সময় আছে, 1 মাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ফিজিক্স পরীক্ষা কবে? 24 তারিখ। 24 তারিখের মধ্যে তো আমাদের তাপগতিবিদ্যা। আছে কি আছে ভালো সময় আছে, আজকে 15 তারিখ, 10 দিন সময় আছে। 16 তারিখ না স্যার? 16 তারিখ না? তুমি কি বুঝতেছো কত বড় ব্লান্ডার করছো?
এখানে কি 200 জন লিটারালি? এখানে কি টোটাল 200 জন? কয়জন? হ্যাঁ, স্যার বললো 200 জন। কলেজে স্যার বলছে 200 জন, আমি জুনে দেই না। আর্টসেরও আছে, কমার্সও আছে। ফিজিক্স মনে হয় দিতে দিল না, ফিজিক্সটা পরে নি, 10 দিন তো হয়নি ফিজিক্স পরীক্ষা। দেখো আর যেতে তোমার একদিনও ক্লাস মিস নেই, কলেজ স্কিপ করা। ফিজিক্সটা লাস্টে নেবে। তোমাকে 7 জুলাই কলেজে পরে নিবে। রেগুলার যাইতে হবে, বুঝছো? কলেজে রেগুলার যে কিভাবে তুমি সুস্থ থেকে এফিশিয়েন্টলি তোমার পড়াশোনা শেষ করবা, এটা নিয়ে তোমার যা যা গাইডলাইন্স দরকার, সাপোর্ট দরকার, তোমার যা যা ট্যাকটিক্যাল প্ল্যান দরকার, আমি সব ক্রিয়েট করে দেবো। কলেজ আর মিস দেওয়া যাবে না, সাবধান। যারা নটরডেমে, এরপরে খুব বড় সেকেন্ড ইয়ার উঠে বলবো যাবো কলেজে। হ্যাঁ, কলেজে ক্লাস ভালো হয় না, শুধু একটা স্যার ক্লাস ভালো হয়। যে স্যার ক্লাস ভালো লাগে ওই স্যার আমাদের ক্লাস ভালো না। অন্য সেকশনে হ্যাঁ। যদি পরীক্ষা না দিতে দেয়, যদি পরীক্ষার আগে আটকায় দেয়, কি করবা? সেকেন্ড ইয়ার যদি এইচএসসি না দিতে দেয়, দিবে। কলেজে টোটালি যাবা না, ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি। সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা দিবে। একটু ব্যালেন্স করতে হবে। একটা দিন প্রায় নেই, 2 দিন গেছিলাম। আচ্ছা দেখো, শুরু করি। এটা একটা কমপ্লেক্স সার্কিটের একদম নমুনা, ঠিক আছে? একটা কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস করা বলতে বোঝায় এই সার্কিটটাতে ইনভলভড ভেরিয়েবলস গুলোকে ক্যালকুলেট করা। একটা সার্কিটের ভেরিয়েবলস কার, একটা সার্কিটে ব্যাটারি থাকে, সেই ব্যাটারি সার্কিটে কি এনার্জি দেয়, বা সার্কিটে বিভব পার্থক্য বজায় রাখে। ভোল্টেজ মানে কিন্তু পার কুলম্বে কতটুকু শক্তি ব্যাটারি খরচ করতেছে, এটা এটা না? একক ধনাত্মক চার্জকে পুরো সার্কিট ব্যাটারি সহ ঘোরাই আনতে যে শক্তিটুকু খরচ হয়, এটাই কিন্তু কি ব্যাটারি ভোল্টেজ। তাহলে একটা কমপ্লেক্স সার্কিটে ব্যাটারি কানেক্টেড, যে সার্কিটে এনার্জি ইনসার্ট করে, কি যেটাকে কি না ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, তড়িৎ চালক শক্তি বলে। একটা সার্কিটে আর কি ইনভলভ আছে? তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহী তার যে বাধা দেয়, সেই বাধা ইনভলভ, এবং ওখানে চার্জ গুলো যে যায়, 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে। একটা সার্কিটে বেসিক্যালি 3টা ভেরিয়েবল ইনভলভ। এই 3টা ভেরিয়েবলকে আমরা আগে সিম্পল সার্কিটে অ্যানালাইজ করেছি জাস্ট ওহমস ল দিয়ে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা দিয়ে। কমপ্লেক্স সার্কিটে ধরো তোমাকে বললো এই 3টা ব্যাটারি কানেক্ট করলাম, তাদের সাথে এই সবগুলো যন্ত্র কানেক্ট করলাম, এবার বলো এই ব্রাঞ্চ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। এখান থেকে কারেন্ট বের হবে, কতটুকু বের হবে ডিপেন্ড করবে 3টা ব্যাটারির উপরে। কারেন্টটা বের হবে, বের হয়ে টোটাল কারেন্টটা কিন্তু এদিক দিয়ে যাবে না, যাবে এই কারেন্টটা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ হবে? একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। চারটা ভাগ হবে। এদিক দিয়ে একটা ভাগ যাবে, এদিক দিয়ে একটা ভাগ যাবে, এদিক দিয়ে একটা ভাগ যাবে, এদিক দিয়ে একটা ভাগ যাবে। এই ভাগেরটা ধরো ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেট করতে পারতে হবে। এটা যদি তুমি ওহমস ল দিয়ে করতে যাও তুমি পাগল হয়ে যাবে। এইখানেই তোমাকে কারশফস ল অ্যাপ্লাই করতে হবে, কেভিএল অথবা কেসিএল। সেটা কি আমরা সামনে দেখতেছি, খুবই সহজ জিনিস।
আমি কিন্তু বারবার এটা বলছি যে কমপ্লেক্স সার্কিট মানে যে কঠিন তা রিগোরাস, একটু ঠান্ডা মাথায় ডিটেলসে চিন্তা করতে হয়, বাট সহজ। তার মানে একটা সার্কিটে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অথবা ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং আই। কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস বেসিক্যালি তিন ধরনের: আই অ্যানালাইসিস, আর অ্যানালাইসিস, ই অ্যানালাইসিস। যখন আই অ্যানালাইসিস করতে দিবে তখন ই আর দেওয়া থাকবে সবগুলো, এটার ই দেওয়া থাকবে, এটার ই দেওয়া থাকবে, এটার ই দেওয়া থাকবে, এটার আর দেওয়া থাকবে, এটার আর দেওয়া থাকবে। আই ক্যালকুলেট করতে পারবো। কেমনে ক্যালকুলেট করবো? পিডিআর, সিডিআর এবং কেভিএল কেসিএল অ্যাপ্লাই করবো, সাথে ওহমস ল লাগলে অ্যাপ্লাই করবো, সাথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হলে করবো। আবার যদি আর অ্যানালাইজ করতে বলে তখন ই আই দেওয়া থাকবে, যদি ই অ্যানালাইজ করতে বলে আর আই দেওয়া থাকবে। এই সার্কিটটাতে আর যদি ডিটেলসে বলি আরো কি কি ভেরিয়েবল ইনভলভ, এই যে ই, এই ব্যাটারিগুলোর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ব্যাটারিগুলোর অভ্যন্তরীণ রোধ আছে না, সেই অভ্যন্তরীণ রোধও কিন্তু এখানে কানেক্ট। এই অভ্যন্তরীণ রোধও ক্যালকুলেট করতে বলতে পারো সামটাইমস। ই তো ব্যাটারি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, পুরা সার্কিট ব্যাটারি সহ ঘুরায়। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ঢাকায় বাসা তো? না, ওখানে বড় ভাইয়া, আম্মু, আব্বু সবাই ওখানে থাকে আর কি, ভাড়া বাসা। গ্রামের বাড়ি হচ্ছে ভাঙড়বাড়িয়ার কসবাই। জি জি, ঢাকায় করছি। আমাদের গ্রামে খুব একটা ঈদ করা হয় না আর কি। আচ্ছা জি, ঢাকা ওখানেই বাসাতে কোরবানি দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে তারপর কত কিছু শুনলাম। ব্যাটারি, ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্টেড। তারপর এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ব্যাটারি যে এনার্জি খরচ করে একটা অংশ কিন্তু এখানে খরচ হয় পার কুলম্বের জন্য। পার কুলম্বের জন্য যে এনার্জিটা খরচ হয় এটাকে কিন্তু ভোল্টেজ ড্রপ বলে। ভোল্ট মানে কিন্তু জুল, জুল পার কুলম্ব। ব্যাটারি যে এনার্জি খরচ করে তার একটা অংশ ব্যাটারির নিজের ভেতরে তড়িৎ প্রবাহটাকে চালাইতে খরচ হয়, আরেকটা অংশ সার্কিটে খরচ হয়। তাইলে ব্যাটারির যে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স এটা দুইটা ভাগে খরচ হয়, একটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য খরচ হয়, আরেকটা সার্কিটের জন্য খরচ হয়। তার মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে এখানে আরেকটা জিনিস কি কানেক্টেড, সার্কিটের ভোল্টেজ ড্রপ, যেটাকে প্রান্তীয় ভোল্টেজ বলে। তুমি এই চ্যাপ্টারে ক্লাস করছো না, আগে ব্যাচে করছো না? প্রান্তীয় ভোল্টেজ বা প্রান্তীয় বিভব স্যার বারবার বলছে না যে একটা ব্যাটারির তড়িৎচালক বল যতটুকু তার চাইতে প্রান্তীয় বিভব একটু কম হয়। তড়িৎচালক বল যদি হয়, সার্কিটে যে ব্যাটারিটা কানেক্ট করলাম এটা তড়িৎচালক বল যদি হয় 50 ভোল্ট, মানে 50 জুল পার সেকেন্ড, তাইলে সার্কিটের বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হবে 50 থেকে শিওর কম। ধরো 45 হলো, বাকি 5 হয়ে গেল ব্যাটারির ভিতরে। যেটা ব্যাটারির ভিতরে খরচ হয় এটাকে বলে হারানো বিভব, লস্ট ভোল্টেজ। বিভব মানে কিন্তু নতুন কিছু না, শক্তি। কেমনে চিন্তা করবো, তাই সবকিছু সহজ থাকবে। বিভব মানে শক্তি, পার কুলম্ব এনার্জি, জুল পার কুলম্ব। এই ভি কানেক্টেড আই তো আসে। আমি যদি ম্যাক্রো অ্যানালাইসিস করি তাহলে বেসিক্যালি তিন ধরনের, ই আর আর। আর যদি মাইক্রো অ্যানালাইসিস করি, ই আসে, আর আসে, স্মল আর, ক্যাপিটাল আর, সার্কিটের ভি আসে, সার্কিটের আই আসে। এই আই কে যদি আরো মাইক্রো অ্যানালাইসিস করি তাইলে আই এর অনেকগুলো ব্রাঞ্চ কারেন্ট পাবো না, I1, I2, I3, I4, I5, অনেক কিছু পাবো, অনেকগুলো পাবো না এরকম ব্রাঞ্চ কারেন্ট। তারপর এই যে ভি, এই ভি এরও কিন্তু মাইক্রো অ্যানালাইসিস পসিবল। এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এই ব্রাঞ্চটার জন্য, এখানে ধরো 20 ভোল্ট ড্রপ হলো, সেই 20 ভোল্ট আবার এখানে 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 ভাগ হয়ে যাবে না? তার মানে এখানেও দেখবা যে ভি টোটাল সার্কিটের ভোল্টেজ ড্রপ আবার ছোট ছোট পার্টে ভাগ হচ্ছে, V1, V2,
V3 ডট ডট ডট। তারপরে বুঝতেছো একটা কমপ্লেক্স সার্কিটে কত ছোট 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 জিনিস অ্যানালাইসিস করার মতো আছে। এই প্রতিটা জিনিসকেই ক্যালকুলেট করা বা ক্যালকুলেট করার প্রসেসকে বলে হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। যেহেতু এটা কমপ্লেক্স সার্কিট, এই জন্য বলতেছি কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস। যখনই যেটা ক্যালকুলেট করতে বলবে সেটা ক্যালকুলেট করার জন্য যা যা ইনফরমেশন দরকার কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে আমরা সার্কিটের এই জিনিসগুলো নিয়ে কথা বললাম, যে একটা সার্কিট অ্যানালাইসিস করা মানে ম্যাক্রো সেন্সে এইগুলা ক্যালকুলেট করা, আর মাইক্রো সেন্সে এই ছোট 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 জিনিসগুলো ক্যালকুলেট করা। এই জিনিসগুলোকে বলা হচ্ছে সার্কিট ভ্যারিয়েবলস। এগুলোর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু ফিক্সড কিছু না। তুমি এখানে ই চেঞ্জ করো, এখানে আর হয়তো ফিক্সড থাকে, আর কেউ কিন্তু চেঞ্জ করা যায়। পরিবর্তনশীল রোধ রিওস্ট্যাট পড়ো নাই? তার মানে আরও চেঞ্জ, এখানে টেম্পারেচার চেঞ্জ করে দাও আর চেঞ্জ হয়ে যাবে না, ই চেঞ্জ করে যাও আই চেঞ্জ হয়ে যাবে, প্রতিটা জিনিস চেঞ্জিং। দ্যাটস ওয়াই সফটওয়্যার ভ্যারিয়েবল। সার্কিট কম্পোনেন্টস কি? এই যে একটা সার্কিটের মধ্যে যত যন্ত্র থাকতে পারে, ব্যাটারি থাকতে পারে, এইগুলা কি এক একটা ছোট ছোট যন্ত্র। ধরো এটা একটা লাইট, এটা একটা ফ্যান, এটা একটা এসি, এটা একটা টিভি, এটা একটা ফ্রিজ, এটা একটা ধরো হচ্ছে সাউন্ড বক্স, এটা একটা ধরো হচ্ছে ইলেকট্রিক হিটার। এইগুলাকেই যে এই রোড সাইন দিয়ে দেখাচ্ছি, মানে হচ্ছে এগুলোর ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় বাধা দেয়। কতটুকু বাধা দেয় এটার পরিমাণ হচ্ছে আর। এইগুলাই হচ্ছে সার্কিটের কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে সার্কিট অ্যানালাইসিস বলতে বোঝায় কোন কম্পোনেন্টের রোধ কত, তার ভোল্টেজ ড্রপ কত, তার ভিতর থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে, ওইগুলো ক্যালকুলেট করা। বেসিক্যালি প্রতিটা কম্পোনেন্টের ভ্যারিয়েবল ক্যালকুলেট করা, এই তিনটা ভ্যারিয়েবল। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে সার্কিট অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সাঁতার কাটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? পানিতে নামা, হাত পা ছোড়া, ভাইসা থাকা। সার্কিট অ্যানালাইসিস বলতে বোঝায় একটা সার্কিটের যে কম্পোনেন্ট গুলো থাকে, প্রতিটা কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপ কত, তার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, তার রেজিস্ট্যান্স কত, এগুলো ক্যালকুলেট করা। আর অ্যাডভান্স সার্কিট অ্যানালাইসিস বলতে বোঝায় প্রতিটা কম্পোনেন্ট কতটুকু এনার্জি কনজিউম করতেছে, তার ক্ষমতা কত, এগুলো সে কতটুকু হিট উৎপন্ন করতেছে, কতটুকু শক্তি অপচয় করতেছে, তার এফিসিয়েন্সি কত, এগুলো হচ্ছে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস। সরি, অ্যাডভান্স কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিস। সে প্রতিটা কম্পোনেন্ট কতটুকু বিল দিচ্ছে, এগুলো ক্যালকুলেট করা। ওইগুলো হয়তো লাগবে না আমাদের, বাট যদি করতে হয় পারবো, পারবো না, ওইগুলো তো অলরেডি শেখা হচ্ছে। ওহমস ল এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কি কথা বলার দরকার আছে? এটা নিয়ে কথা বললাম না, আমরা সরাসরি কেভিএল কেসিএল চলে যাই। আচ্ছা, এখানে মেইন কনসেপ্ট নিয়ে কথা বলার না থাকলেও কিছু শর্টকাট কিছু টেকনিক আছে, আমি টেকনিকটা একটু বইলা ফেলি। মানে কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিসে আমরা তো সময় কম পাবো, খুব ফাস্ট হিসাব করতে হবে। ওহমস ল বলতে কি বোঝায়? একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, তার দুইটা টার্মিনালে যদি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, বা তার ভোল্টেজ ড্রপ যদি বি হয়, বা তার ভিতর দিয়ে পার কুলম্ব চার্জকে মুভ করাইতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি ভি জুল কাজ করতে হয়, বা পার কুলম্বের জন্য যদি যদি ভি জুল এনার্জি খরচ হয়, এবং তার ভিতর দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, এবং এই কম্পোনেন্টের বাধা দেওয়ার পরিমাণ যদি আর হয়, তাহলে এই তিনটা সম্পর্ক হচ্ছে। আমি কিন্তু একটু ডিফারেন্সই বললাম। ওহমের সূত্র যখন বলছিলাম তখন কি বলছিলাম? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা খুবই থিওরিটিক্যাল একটা কথা। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এটা, একটা কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপ, তার বাধা দেওয়ার পরিমাণ, এবং তার ভেতর দিয়ে যাওয়া কারেন্ট, এই তিনটা সম্পর্ক হচ্ছে এটা।
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তখন প্যারালালে থাকে, তখন সিরিজে থাকে, এগুলো তো বোঝানোর আমার মনে হয় না দরকার আছে। বেসিক জানো, সলভ করতে যে এক্সট্রিম কেস আসলে তখন ওখানেই দেখো, ঠিক আছে। বাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফার্স্ট ক্যালকুলেট করার হচ্ছে টেকনিক আছে। এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, সবগুলোর ভ্যালু আর। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ভেরি গুড। ঠিক আছে, যদি এনটা থাকতো, কোথাও যদি দেখি আলাদা করে এরকম অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সবগুলো ইকুয়াল সিরিজে আছে, সবগুলোকে একটা একটা করে যোগ করবো না, দেখবো কয়টা আছে। ধরো 50টা আছে, 50 ইন্টু একটার করবো, দ্যাটস ইট। এটা খুব কাজে লাগবে। তাহলে ইন জেনারেলটাই থাকো, হ্যাঁ, ডট 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 ডট, এখানে টোটাল এন্টার আছে, হ্যাঁ। ডট 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 ডট, এখানেও এন্টার আছে, ওকে। এখানে আর কি কত হবে? সবগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? কত হবে? এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, সবগুলোর ভ্যালু আর ইকুয়াল। এখানে এনটা আছে, তাহলে কত হবে? আর ডিভাইডেড বাই আর। কেন এটা দেখাই নাই আগে? ক্যাপাসিটেন্সে দেখাই নাই? ক্যাপাসিটর এটা যখন আপনি তখন দুটো নিচে দুটো গুণফল উপর দিকে যোগ করি, এটা ওইটাও তো দেখাইছি, ওইটা তো অবশ্যই দেখাইছি, এটাও দেখাইছি। ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটর গুলো প্যারালালে থাকলে, সিরিজে থাকলে কিভাবে কি করতে দেখাইনি? দেখাইছি। আল্লাহ ক্যাপাসিটরের এখানে তো একই জিনিস, উল্টা। ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে থাকলে ক্যাপাসিটর গুলা তখন সিপি হয় আর ডিভাইডেড বাই। হ্যাঁ আর ক্যাপাসিটরের ক্ষেত্রে এভাবে প্যারালালে থাকলে সবগুলো যোগ করতে হয়। ক্যাপাসিটরে সিরিজে থাকলে যেরকম হিসাব হবে, রেজিস্ট্যান্সে প্যারালালে থাকলে এরকম হিসাব হবে, উল্টা। ক্যাপাসিটরে প্যারালালে থাকলে যে হিসাব হবে, রেজিস্ট্যান্সে সিরিজে থাকলে ওই হিসাব হবে। এখন মনে পড়ছে? আচ্ছা, এগুলো একদম বেসিক্স। এই বেসিক্স যার যত শক্ত সে তত ফার্স্ট কাজ করতে পারবে। বারবার এগুলো অ্যাকচুয়ালি টেস্ট করে, হ্যাঁ, এর বাইরে আসলে যে কিছু আসে এরকম কিছু না। এখানে n সংখ্যক আর আছে, এখানে n সংখ্যক আর আছে, এখানে সিরিজ আছে, এখানে প্যারালাল আছে। এটার এই আরপি এবং আরএস এর সম্পর্ক আছে না? আরএস ইজ ইকুয়াল টু কি হবে? n স্কয়ার আরপি। ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টা ছিল না? ওকে, দুইটা একসাথে শিখে দিই। সেম কেস, সেম কনসেপ্ট ফার্স্ট পেপার একটা থেকে তোলা। স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায় কি শুনছো? একটার পর একটার পর একটা স্প্রিং চাইলে সিরিজে কানেক্ট করতে পারবো, সেম এস ক্যাপাসিটরস। স্প্রিং, স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে ওটাকে বলে দিই, তাহলে এটাকে এখানে লিখে দিই কে এস
একসাথে এই তিনটা কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং এ লাগবে, ঠিক আছে? একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, n সংখ্যক ইকুয়াল স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিং সিরিজে কানেক্ট করলাম, টোটাল ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? এবার স্প্রিং কে তুমি একটার পর একটা সিরিজে কানেক্ট করলে স্প্রিং দুর্বল হয়ে যায়, বুঝছো? তুমি দেখবে একটা স্প্রিং সিঙ্গেল টানতে যতটুকু শক্তি লাগতেছে, একটার পর একটা অনেকগুলো কানেক্ট করলাম সিরিজে, কম শক্তি লাগবে, লুজ হয়ে গেছে। এবার একটা স্প্রিং, দুইটা স্প্রিং, তিনটা স্প্রিং এর প্যারালালে কানেক্ট করতেছে, এদিকে একটা কাট রাখলে এদিকে একটা কাট রাখলাম, এখানে আটকাই দিলে উপরে নিচে, এবার তুমি এটা চাপাইতে যাও, অনেক বেশি শক্তি লাগবে। তার মানে এখানে কি শক্তি বেড়ে যাচ্ছে, তার মানে প্যারালালে করলে স্প্রিং কনস্ট্যান্ট বেড়ে যায়। সেম এজ ক্যাপাসিটর। এটা different। এইবারে খুবই 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 কনসেপচুয়াল একটা জিনিস যেটা কমপ্লেক্স সার্কিট অ্যানালাইসিসে মাস্ট লাগবে, সেটা হচ্ছে এটা 5 ওহম। ওকে, আমাকে একটু ক্যালকুলেটরটা দিও তো, নিয়ে আসো ক্যালকুলেটর। Sure, আসো। এই দুইটাকে রিপ্লেস করবো একটা রেজিস্ট্যান্স দিয়ে, সো দ্যাট এই দুইটার ইকুইভ্যালেন্ট হয়। ওকে, এই যেটা, তো এই দুইটার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানতে যাচ্ছি। এখানে হিসাব করে অবভিয়াসলি ভ্যালুটা বসাইতে পারবো, পারবো না? অপশন এ
অপশন বি, অপশন সি, অপশন ডি। হিসাব করতে না করছি। হিসাব না করে বলো, এখানে প্যারালাল, এই দুইটাকে প্যারালাল করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এই চারটা অপশন থেকে? ক্যালকুলেট করবো। না, এই হিসাব ছাড়া বলা সম্ভব। যদি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট খুব ভালো করে জানো। 415.6 কেন আন্দাজ করে বলতেছো? আন্দাজ করে বললে হবে? চিন্তা করে বলতে হবে। কেন একরকম করে হবে? কিন্তু এখানে কেন হবে? হিসাব তো তুমি কনসেপ্ট জানো না? তুমি কি তোমাদের কাছে খোলা গ্রামে? আর দ্যাটস ওয়াই টেস্ট অনেক র লাগতেছে। এটা বলতে পারবে না? তার মানে তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ক্লাস 9 টেনে মিস করে আসছো। সেটা হচ্ছে একের অধিক রেজিস্ট্যান্সকে প্যারালাল করলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট থাকে তার চাইতেও ছোট হয়। তাহলে কোনটা হবে? একটা না। এই ইনফরমেশন মিস করে আসছো। জানি না। এটার উপর বেস করে যে কি পরিমাণ সিকিউ হয়েছে ক্লাস 9 টেনে, এটা না জেনে কিভাবে এই চ্যাপ্টারের সিকিউ আনসার করে আসছো? এটা তো জানা লাগে না। হ্যাঁ, এটা জানা লাগে না। এটা জানা লাগে। আমি তোমাকে দেখাইতে পারবো সিকিউতে এটা লাগে। লাগে না, এটা জানা না। লাগে, আর অনেক লাগে। আর এসএসসিতে আমি চমৎকার থেকে আনসার করি না। এইটা বলো যে আনসার করো নাই। কিন্তু বাসে যখন বুক সব কিছু কাজ লাগে না, এই জিনিসটা আমার জানার প্রয়োজন পড়ে না। কারণ সব সব বুট সলভ করো নাই, সব বুট সলভ ভালো করে করো নাই, সব টাইপের বুট সলভ করো নাই। ভুলেই গেছি স্যার। আমি তোমাকে দেখাইতে পারবো, আমি তোমাকে দেখাবো, আজকে শেষ করা লাগবে। বাসে সবগুলো করেছে, আমি আমাকে সবগুলো করে দিয়েছি। এমসিকিউ অন করি এটা, এমসিকিউ একটা করে দিই। এইবারে এইবারে তো দেখার সাথে সাথে বুঝলা ফেলতে পারবো। এটা অনেক কষ্ট হয়। কি কি? এটা অনেক কষ্ট হয় না। এগুলো কষ্ট হলে আমি চাপ পেয়েছি, আমার ছেলে অ্যাডমিশনে তো এইভাবেই কোশ্চেন দিবে, যারা এগুলো জানে না কনসেপ্ট। অ্যাডমিশনে তো কনসেপ্ট টেস্ট করে, কনসেপ্ট বুদ্ধিমত্তা আছে কিনা। অ্যাডমিশনে যারা কষ্ট করে ক্যালকুলেশন করে গরুর মতো থাকবে ওরা তো চান্স পাবে না তো খুব বেশি একটা। গরু খারাপ জিনিস না, ভালো উদাহরণই দিচ্ছি।
দেখার সাথে সাথে অ্যান্সার বলা যাচ্ছে। আচ্ছা, এটা তুমি যোগ করে বলে ফেলবা, এটা তো পারবাই। ও, এই চারটার থেকে কোনটা অ্যান্সার হবে যদি এই দুইটা এবার সিরিজে থাকে। বড়টা থেকে বড়। বড়টা থেকে বড়। এখানে যদি অনেক, এখন যদি বিশাল বড় একটা ভ্যালু দেয়, এত বড় একটা ভ্যালু না, তাও কিন্তু বলা সম্ভব। বড়টা থেকে বড়, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা। এটার চাইতেও বড় কিন্তু দুইটা ভ্যালু আছে। ওয়াই নট দিস ওয়ান? এটা কেন হবে না? এটা তো এই লজিকে সঠিক, তাই না? মানে সামান্য করে দেখতে হবে। দুইটা যোগ করে দেখতে হবে এটা হয় কি, দুইটা যোগ করলে এটা হবে। বাট লজিক ইজ অবভিয়াসলি এই দুইটার মধ্যে যেটা বড় এটার সাথে বড় হতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু অপশন দুইটা, এটাও হইতে পারে এটাও হইতে পারে, তখন তোমাকে এখানে যোগ করে রাখতে হবে। এখানে যদি এরকম অপশন আরেকটা থাকতো, ধরো এখানে দেওয়া আছে হচ্ছে 115.23, তখন তুমি কনফিউজ হয়ে যেতে দুইটার মধ্যে কোনটা। ছোটটার কাছাকাছি কোনটা আছে? এটা। তখন তোমাকে একটু রাফলি আইডিয়া নিতে হবে, বুঝছো? এরকম সিচুয়েশন হলে ক্যালকুলেটর, যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় ওখানে এরকম সিচুয়েশন দেয়। আর যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না ওখানে শিওর থাকতে পারো ছোটটার চেয়ে ছোট ভ্যালু একটাই থাকে। অথবা যদি আরো থাকে, ধরো ছোটটার চেয়ে ছোট ভ্যালু আরো দেওয়া আছে, সেক্ষেত্রে কত দিবে জানো? 73.1। এটা তো দেখেই বোঝা যাচ্ছে ছোটটার চেয়ে ছোট হবে, তাই বলে এত ছোট? ছোটটার কাছাকাছি হবে। কতটুকু কাছাকাছি হবে এটা ডিপেন্ড করে এটার সাথে এটার দূরত্ব কত। এটার সাথে এটার দূরত্ব যদি অনেক বেশি হয়, তাইলে এটার সাথে অ্যান্সারের দূরত্ব অনেক বেশি হবে। দেখো এটার সাথে এটার দূরত্ব কিন্তু খুব বেশি না, এটার সাথে অ্যান্সারের দূরত্বটাও খুব বেশি হবে। এই যে কনসেপ্ট দিয়ে চিন্তা করতে পারতে হবে, বুঝছো? তাহলে এখানে লিখে দিচ্ছি, তবে হারাই ফেলি। সমান্তরালে আর পি ছোটটার থেকেও ছোট। এই কনসেপ্ট সামনে গেলে বুঝতে পারবা, সামনে কাজে লাগে। সিরিজে বড়টার চাইতেও কারণ এখানে টোটালটা যোগ করে বের করতেছি, এখানে ভাগ করে বের করতেছি। ওকে, ডান। তাইলে ওহমস নিয়ে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কিভাবে চিন্তা করতে হবে এগুলো ক্লিয়ার হয়ে গেল। আর লাস্ট ওয়ান হচ্ছে, এটা তো জানোই, এরকম থাকলে
সময় নিয়ে আমরা চাইলে এইভাবে ক্যালকুলেট করতে পারি, তাই না? এইভাবে চাইলে ক্যালকুলেট করতে পারি। বাট এইভাবে না করে আরো ফাস্ট কেমনে করতে পারি? নিচে গুণফল করবো। তুমি যদি মানে 10 তারিখ পরে ইনভার্স ইনভার্স ওয়ান বলতে গেছিলাম। তুমি যদি 10 ইনভার্স না তারিখ করে চলে আসতো, তুমি যদি 10 তারিখ চলে আসতো এরকম হতো না, বুঝছো? নিচে গুণফল উপরে যোগফল ইনভার্স ওয়ান, এটা বলতেছি। বেশি বড় হলে তো হবে। তুমি যদি 10 তারিখ চলে আসতো এরকম হতো, কাজটা ভালো করা যায়, বুঝছো? আমি তার উপরে আসছি। তোমাকে প্রেশারাইজড করতে হবে। টিচাররা তোমাকে যা শেখায় এটা, আমি যেদিন যেদিন আসি ওদিন কত টাইম হ্যাঁ, লাগে, দ্যাটস ওয়াই দুদিন তোমাকে টাইম একটু লাগে। আরো একটু আগে আসা দরকার ছিল। টিচাররা তোমাকে যা পড়ায় এটাকে যদি অন্তত 10 বার রিপিট না করে, এটা তুমি এক্সাম হলে এফিসিয়েন্টলি ইউজ করতে পারবে না, বুঝছো? এসএসসি তে পার পেয়ে গেছে, সিলেবাসটা ছোট ছিল, একবার দুবার রিপিট করে হয়ে গেছে। এইচএসসি তে সিলেবাসটা এত বিশাল বড়, তো সবকিছুকে যদি অন্তত 3বার রিপিট না করতে পারো, কিচ্ছু পারবে না।
একটা সার্কিটে মনোযোগ দিয়ে শোনো এই পয়েন্টটা। একটা সার্কিটে 3 ধরনের কম্পোনেন্ট থাকে। এক ধরনের কম্পোনেন্ট শক্তি দেয়, আরেক ধরনের কম্পোনেন্ট শক্তি খায়। এগুলোকে আমরা বলবো সোর্স, এগুলোকে আমরা বলবো পজিটিভ সোর্স, এগুলোকে বলবো আমরা নেগেটিভ সোর্স। ওকে, আরেক ধরনের কম্পোনেন্ট আছে খায়ও না দেয়ও না, ঠিক আছে, নেগলেক্ট, এগুলোকে আমরা নেগলেক্ট বলবো। ফর এক্সাম্পল এখানে অ্যামিটার একটা ওয়েভফর্ম, সে শক্তি খায়ও না দেয় না। এই সার্কিটটাতে তোমাকে যদি কোশ্চেন করি এই ব্যাটারিটা কি সার্কিটটাতে এনার্জি দিচ্ছে নাকি নিচ্ছে, নির্দিষ্ট করে বলা সম্ভব না। দেখো এই ব্যাটারিটার ডাইরেকশন কোন দিকে দেখছো, এদিকে প্লাস এদিকে মাইনাস, বা এটার ডাইরেকশন এদিকে মাইনাস এদিকে প্লাস, আবার এটার ডাইরেকশন এদিকে প্লাস এদিকে মাইনাস। এই সার্কিটে টোটাল ব্যাটারি আছে কয়টা, একটা দুইটা তিনটা, 1 2 3 4, এই চারটার চারটাই যে সার্কিটে এনার্জি দিবে ব্যাপারটা কিন্তু এরকম না, কেউ কেউ এনার্জি দিবে কেউ কেউ এনার্জি খাবে, মানে নিজে রিচার্জ হবে। তার মানে ব্যাটারি গুলা সার্কিটে এনার্জি দিতেও পারে নিতেও পারে, খাইতেও পারে দিতেও পারে। যখন দিবে সে পজিটিভ সোর্স, যখন নিবে সে নেগেটিভ সোর্স। আর এই যে যন্ত্রগুলা কম্পোনেন্ট, লাইট, ফ্যান, এগুলা এগুলো কিন্তু অলওয়েজ খায়, দেয় কখনো? দেয়। তার মানে এই রেজিস্ট্যান্স গুলো অলওয়েজ নেগেটিভ সোর্স। কার্শফের এগুলো কি এনার্জি সোর্স, পার কুলম যে এনার্জি খরচ হয় সেই এনার্জির রেসপেক্টে বলতেছি, ঠিক আছে? পার কুলম এনার্জি খরচ যে হয় এটাকে কি বলে, ভোল্ট বলে না? Volt বলে। তো কার্শফ উনি এই সার্কিটে দুটো সূত্র বুঝতাম। আমার প্রথম সূত্র হচ্ছে কোন একটা সার্কিটের মধ্যে কোন একটা বদ্ধ পথে, দেখো এখানে একটা বদ্ধ পথ তৈরি হয়েছে না, বদ্ধ পথকে বলে লুপ। মাগরিব আজান দিচ্ছে কি আশার আজান দিচ্ছে মাত্র। কার্শফের প্রথম সূত্র বলে, অন্যান্য প্রথম সূত্র বলছেন একটা সার্কিটে যদি কোনো বদ্ধ পথ তৈরি হয়, এখানে একটা বদ্ধ পথ তৈরি হয়েছে না, দেখো এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ব্যাক আসা হচ্ছে, একটা বদ্ধ পথ। তো একটা বদ্ধ পথে সবগুলো সোর্সের অ্যালজেব্রিক সামেশন 0। অ্যালজেব্রিক সামেশন বলতে বুঝাই তোমাকে কোনটা নেগেটিভ সোর্স কোনটা পজিটিভ সোর্স ওটা কনসিডারেশনে নিতে হবে, ঠিক আছে? তাই যখন আমি এটা ধরে আগাবো, বা এটাকে আমি এভাবে বলতে পারি, সামেশন অফ ই ইজ ইকুয়াল টু 0। ই মানে কি, এটা না? Zero। এই সূত্রে কি একাধিক ব্যাটারি থাকে? সবগুলাই তো সোর্স, এখানে সে ছাড়া সেও কি সোর্স না, নেগেটিভ সোর্স, সে পজিটিভ সোর্স, সে পজিটিভ সোর্স, সে পজিটিভ সোর্স।
সে পজিটিভ নাকি নেগেটিভ আমরা জানি। সে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কোনটাকে পজিটিভ দেবো কোনটাকে নেগেটিভ দেবো ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো, সামেশন সবগুলো সোর্সের সামেশন জিরো। এটা কি হ্যাঁ, এরকম যদি একটা একাধিক ব্যাপারে থাকে নাকি? এরকম সার্কিটের মধ্যে যদি একটা বদ্ধ পথ তৈরি হয়, যে পথ তৈরি হচ্ছে না, এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসতে পারলাম, এই পথে যত এটা সবগুলো ক্ষেত্রে হবে। সব সার্কিটের ক্ষেত্রে তো হবে। সব সার্কিটের ক্ষেত্রে বদ্ধ পথ তৈরি হয়। ইয়া, একটা সার্কিটের টোটাল সোর্সের সামেশন জিরো হয়। আগে দেওয়া থাকছে না? হ্যাঁ? এখানে যে লিখতাম 12 ভোল্ট। দেখবো, এগুলো দেখবো, সমস্যা নেই, ক্লিয়ার হবে। একটা সার্কিটের মধ্যে যত সোর্স থাকে সবগুলোর অ্যালজেব্রিক সামেশন জিরো। এটার মিনিং হচ্ছে একটা সার্কিটে কিছু কিছু সোর্স এনার্জি দিবে, কিছু কিছু সোর্স এনার্জি খাবে। এনার্জি সোর্স, পজিটিভ সোর্স গুলা যে এনার্জি দিবে, নেগেটিভ সোর্স গুলো ঠিক ততটুকু খেয়ে ফেলা। আলটিমেটলি সার্কিটে কোনো এনার্জি আর অবশিষ্ট থাকে না, বুঝছো? একটা সার্কিটে যতটুকু এনার্জি ঢুকে ততটুকু বের হয়ে যায়। একটা সার্কিটে যতটুকু এনার্জি যারা পজিটিভ সোর্স তারা যতটুকু দেয় ঠিক ততটুকু এনার্জি ইনস্ট্যান্ট নেগেটিভ সোর্সরা খেয়ে ফেলে, খরচ করে ফেলে। কাজে টোটাল ভোল্টেজের সামেশন। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা মান কোনগুলো যোগ করলে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটারই তো ই আছে, প্রত্যেকটারই তো ভি আছে। আমি তাহলে ভি দিয়ে লিখি, ই না লিখে। ই আর ভি তো একই জিনিস, দুইটাই এনার্জি, না ই থাকছে সমস্যা নাই। তাহলে এটার এটা প্লাস 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 এটা সব প্লাস হবে। এটা এনার্জি দিচ্ছে, এটা এনার্জি খাচ্ছে, এটা কতটুকু খাচ্ছে? তার ভিতর দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তার রেজিস্ট্যান্স যদি R1 হয়, তাহলে কতটুকু খাচ্ছে? I R1। আমি বলছি না একটা ওই যে ওহমস ল, একটা কম্পোনেন্টের ভেতর দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তার বাধা যদি আর হয়, তাহলে তার ভোল্টেজ ড্রপ, তার কনজিউমড এনার্জি পার কুলম মানে তার ভোল্টেজ ড্রপ, ওটা কত হবে? ভি ইজ ইকুয়াল টু I R1। এটার যেহেতু R1, এটার ভোল্টেজ ড্রপ জানি, এটার ভোল্টেজ, এটাকে ভোল্টেজ ড্রপ বলতেছি কারণ এটা শিওর ভোল্টেজ ড্রপ করতেছে। এটা ভোল্টেজ ড্রপও করতে পারে, আবার দিতেও পারে। এটা জাস্ট ভোল্টেজ বলতেছে, এটার ভোল্টেজ জানি, এটার ভোল্টেজ ড্রপ জানি, এটার এটার ব্যাপারে জানি না, এটার ব্যাপারে জানি না, এটার ব্যাপারে জানি না, বা এটার ব্যাপারে আসলে জানি না। কেমনে নিশ্চিত হবো? যেখান থেকে শুরু করব, প্রথমে যে ব্যাটারিটা আসবো এটাকে সোর্স ধরে নিব। এটার যে পজিটিভ সাইড আছে, ওই পজিটিভ সাইড থেকে ধরে নিব কারেন্ট বের হচ্ছে। কারেন্ট তো ইউজুয়ালি পজিটিভ সাইড থেকে বের হয়, মানে ইন থিওরি, স্ট্যান্ডার্ড ডেফিনেশন অনুযায়ী এদিক থেকে বের হচ্ছে। তাইলে এটা একটা সোর্স। তাহলে এখানকার এটার সাইন প্লাস নিব, এটার ভোল্টেজ ড্রপ কত? I R1। এটা শিওর এনার্জি কনজিউম করে, এখানে কোনো কনফিউশন নাই, এটার সাইন মাইনাস। এটাকে নেগলেক্ট করতে হবে। এটা একটা যন্ত্র না, রোদ না, রোদ এনার্জি কনজিউম করে না সবসময়, তাহলে সে কি নেগেটিভ সোর্স না? নেগেটিভ আয়ের সাথে, আয়ের সাথে R1 কে গুণ দিলেই তো সে কতটুকু এনার্জি খেয়ে নিচ্ছে। এটা নেগলেক্ট করো। এইটা এবার এটাকে সোর্স ধরবো, পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো? পজিটিভ সোর্স নাকি নেগেটিভ সোর্স? এটাকে অবভিয়াসলি নেগেটিভ সোর্স ধরবো। তুমি দেখো এটা ডাইরেকশন অনুযায়ী এটা প্লাসের সাথে এটা মাইনাস কানেক্টেড, দেখছো?
প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তার মানে এটা আমি যে কনসেপ্ট করতেছে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, এটা এই ব্যাটারি ডাইরেকশন যেদিকে, এটা ডাইরেকশন উল্টা দিকে না, এটা নেগেটিভ সোর্স। ইন শর্ট যদি বলে সে কনসেপ্ট করতেছে, ভেরি সিম্পল। কেমনে বুঝলাম? দেখো তড়িৎ প্রবাহ মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, এটা দেখো এটা হচ্ছে কনজিউম করতেছে। তড়িৎ প্রবাহ মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, এটা দিয়ে যদি ই গুলার সাইন ডিফাইন করতে যাও তাহলে ঝামেলা হবে। তুমি দেখবে ডাইরেকশন, এটা ডাইরেকশন দেখছো, এটা ডাইরেকশন এটার সাথে উল্টা না, এটা যদি সোর্স হয় এটা কনজিউমার। এটাকে একবার ডিফাইন করে ফেলছো মানে এইটা এটা এটাকে এটার সাপেক্ষে সোর্স নাকি পজিটিভ সোর্স নাকি নেগেটিভ সোর্স ওভাবে কনসিডার করতে হবে, বুঝছো? যদি আমি লুপটা এখান থেকে শুরু করতাম, লুপটা যদি এখান থেকে শুরু করতাম প্লাস তাহলে এইটাকে আমি রেফারেন্স ধরতাম, ঠিক আছে? এটাকে ইদার সোর্স ধরতাম, আর না হয় আমি এটাকে ইদার এটাকে পজিটিভ সোর্স ধরতাম আর না হয় নেগেটিভ সোর্স ধরতাম। এটা ধরে সামনে আগাইতাম, এটা রেসপেক্টে বাকিগুলো যখন যেটা হইতো হোয়াটএভার। তাহলে এটা এটা কি হবে? পরে রোডটা ধরুন না স্যার R3। ও R3 তো নিতে হবে, নিলাম। এটা হচ্ছে, এটাও মাইনাস ভালো করে দেখো, মাইনাস ভালো করে দেখো এটার সাথে ডাইরেকশন দেখো, মেইনটার সাথে দেখবো। অবভিয়াসলি মেইনটার এর সাথে আগের দেখবো, দেখবো না। মেইনটার সাথে দেখবো। এখন শুরুতে যেটা শুরু করছে প্লাস মেইনটার সাথে দেখতে হবে, কোনো পরে দেখতেছি না। ওইটা পাস এখানে আস্তে আস্তে এটা দেখবো না, E3 দেখবো না। দেখি আমিও ভুল সাইন ভুল লিখলেও লিখতে পারি, আমি একবার চেক করি। একটা ঝামেলা করছি এখানে, একটু কারেক্ট করতে হবে। এটাকে সোর্স করছি, এটা ডাইরেকশনের সাথে যেগুলো সেম হবে এগুলো প্লাস হবে, আর এটা ডাইরেকশনের সাথে যেটা মিলবে না এটা মাইনাস হবে। এটা ডাইরেকশন দেখো মিলে প্লাস, এটা ডাইরেকশন দেখো মাইনাস। তাহলে বেসিক্যালি এইটার এটা ওই যে এটা ডাইরেকশন, এই দুইটাকে হচ্ছে উল্টা মনে হচ্ছে, কারণ এটা নিচে আছে, কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, দুইটা দুইটা সাইডে আসে, তো দ্যাটস ওয়াই হচ্ছে এলোমেলো হয়ে গেছে। এরকম পাশাপাশি লিখলে ভালো করে বোঝা যায়, ঠিক আছে? তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে আমাদের E1, এটা আমাদের E2, এটা আমাদের E3, এটা আমাদের E4। একটু কারেক্ট করে দিই, E1টা যদি প্লাস হয়,
ই টুটা কি প্লাস, ই থ্রিটা মাইনাস, ই থ্রিটা তাহলে মাইনাস হবে, ই ফোর মাইনাস, মাইনাস ই ফোর মাইনাস আই ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। আচ্ছা, এটাকে একটা ফোন দেওয়া দরকার। তাহলে যদি ডাইরেকশন নিয়ে কনফিউশন হয় এটা ট্রাই করবা, হ্যাঁ? আমার নিজেরও ঝামেলা হয় এরকম ডাইরেক্ট বসাতে গেলে, একটার পর একটা সাজাবো, সাজাই এখান থেকে চেক করে বসাবো। হ্যালো স্নেহা, হ্যালো। আমার আজকে গাড়ি পাইতে প্রায় 40 মিনিট দেরি হয়েছিল, বুঝছো? আমি দেরি করে আসছি, সো আমি একটু 30 মিনিট পরে শুরু করবো, হ্যাঁ? Okay. এটা আমরা অ্যাপ্লাই করতে করতে অভ্যস্ত হয়ে যাবো, হ্যাঁ? তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবারে ক্যাসিএলটা, ক্যাসিএল খুবই সহজ। এটা কি করলাম, এটা কেভিএল ছিল, এটাকে ক্যাভিএল ছিল। লিখে দিলাম কেভিএল। লেখা আছে উপরে দেখো, বামে কেভিএল ডানে ক্যাসিএল, ঠিক আছে না? বুঝবা না? একটা জাংশন তৈরি হয়েছে, রোদ দেই, রোদ, ঠিক আছে, রোদ, 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 এবং জাংশন তৈরি হইতে পারে না সার্কিটের মধ্যে? হতে পারে না? Obviously হতে পারে। তো একটা জাংশনে টোটাল আউটগোয়িং এন্ড ইনকামিং কারেন্টের অ্যালজেব্রিক সামেশন 0 হয়, এটাই কেসিএল, কারশফ কারেন্ট ল। ঠিক আছে, অ্যালজেব্রিক সামেশন নিতে হবে, তাইলে তুমি ইদার ইনকামিং গুলোকে প্লাস ধরো, ধরো যদি ইনকামিং গুলোকে প্লাস ধরো তাহলে আউটগোয়িং গুলোকে মাইনাস করতে হবে, আর না হয় আউটগোয়িং গুলোকে প্লাস ধরো, ইনকামিং গুলোকে মাইনাস করতে হবে। কমন সেন্স বলে ইনকামিং গুলোকে প্লাস ধরাটাই বেটার। তো ইনকামিং কারেন্ট কি কি আসে একটা একটা করে আগায়। I1 কি ইনকামিং না আউটগোয়িং? প্লাস লিখলাম। I2 কি ইনকামিং না আউটগোয়িং? I3 তে আসো, I3, I4, I5, সামেশন 0। এটাকে ইন শর্টে বলে সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। তাহলে কেসিএল হচ্ছে কারেন্ট নিয়ে কাজ করে, আর কেভিএল কি নিয়ে কাজ করে? ভোল্টেজ নিয়ে কাজ করে। আমি কি এখান থেকে এটা লিখতে পারি, সামেশন অফ এইগুলো লেখা যায়, প্রথম অ্যাপ্লাই করলাম। ডান। তাহলে আমরা বিডিআর সিডিআর কেভিএল কেসিএল দেখে ফেললাম, হ্যাঁ? বিডিআর সিডিআর চাই, বিডিআর সিডিআর তুমি আমাকে বলবা।
R1 R2 I CDR এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, এটার ভোল্টেজ ড্রপ V2, এটার ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে I, এটার ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে I। বুঝছো? মনে পড়তেছে? এখানে V1 কত হবে বলো, এখানে V2 কত হবে বলো। বলো বলো। ভুলে গেছো? মনে নেই? মেইন ভোল্টেজ, এই যে মেইন ভোল্টেজ ইনটু নিচে হবে R1 প্লাস উপরে আর কি? শিওর? হুম, V এর সাথে R এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। আর না, ওটা ক্ষেত্রে এটা এই ক্লুটা কি বলছিলাম? ঠিক আছে। I1 কি হবে? আর কি? পরে কত হবে? উপরে হবে আর আর কি? কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে ভিডিও সেকেন্ড, ডান, শেষ। এবার এগুলো অ্যাপ্লাই করে খুব ফাস্ট কয়েকটা প্রবলেম দেখতে পাবো। ব্যাটারি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। এটা মানে বুঝছো? এটার মানে হচ্ছে তার মধ্যে একটা সার্কিট কানেক্ট করলো, তখন একটা যন্ত্র কানেক্ট করলো, ওই যন্ত্র ঘোড়ায় এই ব্যাটারি সহ তড়িৎ প্রবাহটা চালাইতে সে প্রতি কুলম্ব আধানের জন্য 2 জুল শক্তি খরচ করে। এই যে একটা যন্ত্র কানেক্ট করলো, এর মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করো, ধরো এখান থেকে শুরু করলো, এইখান থেকে 1 কুলম্ব চার্জকে ঘোরায়া এই যন্ত্র ঘোরায়া এই ব্যাটারি সহ এই পয়েন্টে আনতে টোটাল যতটুকু শক্তি খরচ হয়, এটা তার তড়িৎচালক শক্তি।
তার মানে সে যতটুকু এনার্জি খরচ করে পার কুলম্বের জন্য, একটা অংশ এই ব্যাটারির ভেতরে খরচ হয়, আরেকটা অংশ বাইরে খরচ হয় বহির্বর্তনীতে। বহির্বর্তনীতে সে যতটুকু খরচ করে এটাকে বলে হচ্ছে বহির্বর্তনীর ভোল্টেজ ড্রপ, বা বহির্বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা প্রান্তীয় বিভব। ঠিক আছে? আর সে তো তার নিজের জন্য নিজের জন্য কিছুটা খরচ করে এনার্জি পার কুলম্বের জন্য, করে না? এন্ড তার ভেতরে ছোট্ট একটু অভ্যন্তরীণ রোধ থাকে না? এই হচ্ছে আমাদের ব্যাটারি। ওকে, এখান থেকে এখান পর্যন্ত টোটালটা আমাদের ব্যাটারি। এই অংশটুকু হচ্ছে ব্যাটারি। ঠিক আছে? এই যে ছোট্ট রোধটুকু, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এদিকে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে আই। এখানে দেখো কোশ্চেন কি করতে বলছে, একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট, তার মানে এটার ই ইকুয়াল টু 2 ভোল্ট। এতে যখন 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, যদি সার্কিটটা না থাকে, ব্যাটারিটা যদি ডিসকানেক্টেড থাকে, তার ভিতরে দেখুন তড়িৎ প্রবাহ চলবে? চলবে না। তার মানে তার মাঝে পুরো শক্তিটুকু আছে। তখন যদি এটার দুইটা টার্মিনালে তুমি একটা ভোল্ট মিটার ধরো, তুমি দেখো ওখানে রিডিং 2 ভোল্ট বানাচ্ছে। এবার একটা সার্কিট কানেক্ট করলাম, এই পয়েন্টে এই টোটাল সার্কিটে কানেক্ট করলাম, বিদ্যুৎ প্রবাহ চলতেছে। বিদ্যুৎ প্রবাহ চলার কারণে ভেতরে এই 2 ভোল্ট থেকে ছোট্ট একটা অংশ খরচ হয়ে যাচ্ছে না? ওইটা কিন্তু এখন রিডিং এ দেখাবে। এবার রিডিং এ দেখাবে ওই ছোট্ট একটা অংশ 0.2 ভোল্ট বাদ দিয়ে বাকি যেটা হচ্ছে 1.8 ভোল্ট। তার মানে 1.8 ভোল্ট কি বলতে পারি? এই যে এই বহির্বর্তনী অথবা এই কম্পোনেন্ট, তার ভোল্টেজ ড্রপ বলতে পারি না? তার ভোল্টেজ ড্রপ মানে কি? তার ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে তার ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যদি যায়, তার রেজিস্ট্যান্স যদি আর হয়, তো এটা তার ভোল্টেজ ড্রপ। বুঝতেছো? তাহলে এটাকে যদি আমি একটা সোর্স চিন্তা করি, অবভিয়াসলি নেগেটিভ সোর্স, তার এনার্জি ড্রপ জানি, পার কুলম্ব এনার্জি ড্রপ, সেও একটা এনার্জি। এখানে দেখো, এটাকে একটু আমি জুম করি, এইটা একটা এনার্জি সোর্স, একটাই ব্যাটারি আছে, এদিক থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে এটাকে আমি পজিটিভ সোর্স ধরতে পারি। এইখানে একটা কম্পোনেন্ট আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে একটা কম্পোনেন্ট চিন্তা করতে পারি, সে কি এনার্জি কনজিউম করে না? নেগেটিভ সোর্স। তার ভোল্টেজ ড্রপ কত হবে? তার ভিতর দিয়ে তো এই আই কারেন্ট যাবে, যাবে না? আই, এখানে কিন্তু একটা লুপ তৈরি হইলো। এখানে কিন্তু 400 পাতলা করে যাবে, ক্যারফুল। ঠিক আছে, দেখো কি করতে বলতেছে। একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট দেখলাম, এতে যখন 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তখন এর বিভব পার্থক্য 1.5 ভোল্ট হয়। মানে তড়িৎ প্রবাহ চলা অবস্থায় দুইটা টার্মিনালে ভোল্ট মিটার ধরলে কতটুকু রিডিং দেখা, ওই রিডিংটা কিন্তু অ্যাকচুয়ালি বহির্বর্তনী ড্রপ, কোষের অভ্যন্তরীণ রোধ জানতে যাচ্ছে, এই আর জানতে যাচ্ছে। এটাকে আমরা দুই ভাবে করতে পারি, গতানুগতিক ভাবে ওহমস ল অ্যাপ্লাই করে করতে পারি, আর একটু ফাস্ট
দ্রুত করার জন্য আমরা এখানে কারশফস ল অ্যাপ্লাই করতে পারি, কেভিএল অ্যাপ্লাই করতে পারি। ওয়াই নট কেসিএল? কারণ এখানে কোনো জাংশন নাই, এখানে লুপ আছে, বদ্ধ পথ আছে, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। দুইটা অ্যাপ্লাই করে কি হয় চলো দেখি। ওহমস ল যদি অ্যাপ্লাই করি তাহলে এই ছোট্ট আর বের করা লাগবে। এই টোটাল এদিক দিয়ে যে আই বের হচ্ছে, সে আই ইজ ইকুয়াল, টোটাল সার্কিটের আই ইজ ইকুয়াল টু কি? টোটাল সার্কিটের ই বাই টোটাল আর। এমনি চিন্তা করতে পারি, এখান থেকে যদি এই আর বের করতে চাই তাহলে আই জানি, ই জানি, এই আর কত, এই আর কে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। কেমনে করা হবে সেটা অবশ্যই পদ্ধতি আছে, যাব না, বাট এই আর কিন্তু আলাদা বের করতে হবে। একটা মাথায় একটা বাড়তি একটা ব্যাপার, বাড়তি বুঝা। অন দা আদার হ্যান্ড যদি কেভিএল অ্যাপ্লাই করি, দেখো যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা ব্যাটারি পাইছি, এটাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো? চোখ বন্ধ করে প্লাস ধরে ফেলো, একটাই ব্যাটারি আছে, এটা পজিটিভ সোর্স, তাহলে এটা হচ্ছে 2 +2। তারপর এখানে আসলাম, এটা কনজিউমার মাইনাস 5R, বুঝতেছো? সামনে যাচ্ছি, এখানে মাইনাস ইজ ইকুয়াল টু সেম, বের করবো আর। এখন এই -5R এর ভ্যালু তো জানি, এই যে 5R বললাম না, এই যে এইটার ভোল্টেজ ড্রপটাই কি, এই বহির্বর্তনীর ভোল্টেজ ড্রপ। বহির্বর্তনীর ভোল্টেজ ড্রপ কত কি বলছিলাম, এটার ভিতর দিয়ে কতটুকু আই যাচ্ছে ইনটু আর। এটার ভ্যালু দেওয়া আছে 1.8 দেওয়া আছে, এটাকে আমি 1.8 বসাই দিই। এবার ইকুয়েশন কি হচ্ছে, 2 মাইনাস 5R মাইনাস 1.8 ইজ ইকুয়াল টু 0। অনলি আননোন আর বের করব। প্রথমে এমনিও সহজ করে চিন্তা করতে পারি, টোটাল ব্যাটারির ই, এটা থেকে কত কত বাদ যাবে, তার ভিতরে ছোট্ট রোধের জন্য বাদ যাবে কতটুক, বাদ যাবে আইআর, এটার জন্য বাদ যাবে, এটার জন্য কতটুক বাদ যাবে আই ক্যাপিটাল। এটার ভ্যালু কত, এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। প্রান্তীয় বিভব যত, প্রান্তীয় বিভব কাকে বলে, যখন একটা ব্যাটারির সাথে বহির্বর্তনী কানেক্টেড থাকে তখন ব্যাটারির ভোল্টেজ মাপলে যেটা আমরা পাই, এটা হচ্ছে প্রান্তীয় বিভব, যেটাকে কিনা সার্কিটের বিভব বলে, বহির্বর্তনীর বিভব বলে, মানে বহির্বর্তনীর ভোল্টেজ ড্রপ বলে, বহির্বর্তনীর ভোল্টেজ ড্রপ। আচ্ছা, তোমাকে ক্লাস এখনই দিব, ক্লাসের নোট এখনই দিব? আইসিটি কি নেক্সট ক্লাসে? ডিসিপ্লিনের কথা বলতেছি, আমি ক্লাসটা দিয়ে নিই।